দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সারা দেশে তাপপ্রবাহের পাশাপাশি কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। পাবনা, যশোর, চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে, ফলে দুর্বিষহ হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের জীবন। তাপপ্রবাহের কারণে আজও ঝালকাঠিতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সামনের দিনগুলোতে তাপপ্রবাহ আরও বেড়ে 44 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তীব্র গরমে সরাসরি না নিয়ে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। বৈশাখের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এতে বিপর্যয় জনজীবন। একটু স্বস্তির খোঁজে মানুষ আশ্রয় নিচ্ছে লেকের পাড় কিংবা গাছতলায়। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই। হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর চাপ। শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি আর চর্মরোগ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুদের ভিড় বাড়ছে। গরম থেকে ওনার এমনি একটু বাচ্চাটার কাশির সমস্যা, কাশিটা প্রায় 10-12 দিন ধরে হয়েছে। বাচ্চার জ্বর, ঠান্ডা, কাশি, এই তো গত 3-4 দিন ধরে এই অবস্থা আর কি। হ্যাঁ, গরমে ঘেমে যে আবার শুকায় যে, ওই গরমের কারণে আর কি এই ঠান্ডা, জ্বর, কাশি, ঠান্ডাটা আর কি। বহির্বিভাগে অলমোস্ট 150 থেকে 200 জন রোগীকে, যেগুলো জ্বর, ঠান্ডা, কাশি শুধু এই রিলেটেড প্লাস নিউমোনিয়া, অ্যাজমা, এই রোগীগুলোকে চিকিৎসা দিয়েছি। এবং স্কিন ডিজিজ যেগুলো, সেগুলোতে প্রায় 80 থেকে 85 রোগী আমরা চিকিৎসা দিয়েছি। তাপমাত্রা কমার কোনো সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। এই জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং রাতের তাপমাত্রা বেশি থাকার কারণে আমাদের অস্বস্তির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। আসলে হিটওয়েভ কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র পর্যন্ত আছে। এই মাত্রাটা হয়তো সামনে 2-3 দিন পরে একটু কিছুটা কমে আসতে পারে, কিন্তু হিটওয়েভ একেবারে শেষ হবে না, এটা চলবে। আমাদের বাংলাদেশের রেকর্ডে সবচেয়ে যে বেশি তাপমাত্রা সেটা কিন্তু মে মাসে। এদিকে তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকে মৃত্যু। এই অবস্থা থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। লিকুইড তরল খাবার আমরা বলবো বারবার খাওয়াতে, শিশুদের, বয়স্কদের, সবাইকে। এবং যারা কাজের তাগিদে বাইরে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই একটি ছাতা ব্যবহার করুন এবং আপনার একটা সানগ্লাস ব্যবহার করুন। গরম থেকে প্রোটেকশন থাকার জন্য আপনার কাপড় চোপড়গুলো ওরকম কাপড় চোপড়, সুতির কাপড়, একটু হালকা কাপড় ব্যবহার করুন। এদিকে চুয়াডাঙ্গায় তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। তাপমাত্রার পারদ চড়েছে 42 ডিগ্রির ঘরে। এছাড়াও ঝালকাঠি, গাজীপুর, টাঙ্গাইল, মেহেরপুর, পাবনা ও রংপুর সহ বিভিন্ন অঞ্চলে অসহনীয় হয়ে উঠেছে তাপদাহ। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। তীব্র তাপপ্রবাহে অসুস্থতায় বাড়ায় সারা দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন। প্রচণ্ড গরমে হিটস্ট্রোক, ডায়রিয়া, নিউমোনিয়া ও সর্দি কাশির মতো রোগ ছড়িয়ে পড়েছে। দুপুরে সচিবালয়ে হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে অনলাইন বৈঠকে মন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হতে পারে। সুফিয়ান ফারাবির রিপোর্টে বিস্তারিত। অসহনীয় হয়ে উঠেছে এপ্রিলের আবহাওয়া। রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের উপর দিয়ে বইছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। অন্তত 20 জেলার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে। প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বিভিন্ন জেলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া আর সর্দি কাশি। এ অবস্থায় সারা দেশের হাসপাতালগুলোর পরিচালক ও সিভিল সার্জনদের জরুরি দিক নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে, তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই, এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে। তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই। যদি উপরওয়ালা বাদ করুক ওইরকম সিচুয়েশন হয়, তাহলে জন্য আমরা রোগীদেরকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। তাপপ্রবাহে সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশু ও বয়স্কদের জন্য মহাখালী ডেডিকেটেড হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চা এবং বয়স্করা। যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন বাসার বাইরে না যায়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে। পরিস্থিতি বুঝে আমরা যদি মনে করি ডেফিনেটলি আমরা বাড়াবো, এতে কোনো সন্দেহ নেই, কারণ বাচ্চাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যাবে না। দাবদাহের সময় শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। দয়া করে এরপরে আগে আসলে আমাকে একটু বলে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।
এবার অন্যান্য প্রসঙ্গ। নিত্যপণ্যের মতোই এখন লাগামহীন জরুরি পথ্য ওষুধ। করোনাকালীন এক দফা বাড়ার পর আবারও কোনো ঘোষণা ছাড়াই বেড়েছে বেশিরভাগ ওষুধের দাম। এই অবস্থায় চিকিৎসা খরচ মেটাতে দিশেহারা সাধারণ মানুষ। এর পেছনে ডলারের মূল্য বৃদ্ধিকে দুষছেন ব্যবসায়ীরা। কিছুই করার নেই বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। তবে ওষুধের মূল্য নির্ধারণে স্বচ্ছতার ঘাটতি দেখছে বিশেষজ্ঞরা। ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে রফিকুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 2019 সালে চাকরি জীবন শেষ করেন সোনালী ব্যাংকের মতিঝিল শাখার নিরীক্ষা বিভাগে কর্মরত খোরশেদ আলম। স্বপ্ন ছিল অবসরে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবেন। কিন্তু 2021 সালে হঠাৎ বুকে ব্যথা ওঠার পর জানতে পারেন তিনি হৃদরোগে আক্রান্ত। গেল 3 বছরে চিকিৎসা বাবদ খরচ হয়েছে 5 থেকে 6 লক্ষ টাকা, যার বেশিরভাগ চলে গিয়েছে ওষুধ ক্রয়ের পিছনে। কিছু টাকা পয়সা ছিল, আত্মীয় স্বজনে কিছু দিছে। ওষুধের পিছে যে খরচ হচ্ছে, স্বাভাবিক জীবন যাপন করা, খাওয়া দাওয়া, পড়া, এগুলো অনেক কষ্ট হচ্ছে। ওষুধের দাম বাড়ায় দিশেহারা রোগীরা। আগে যে ওষুধ কিনতে 200 টাকা, এখন 400 টাকা। সব ওষুধের দাম বাড়ছে এবং উইদাউট নোটিশে বাড়ছে দাম। বিনা ওষুধ কিনায় মানুষ মারা যাবে, এই হারে দাম বাড়াই দিছে। করোনা মহামারীর সময় ওষুধের যে দাম বেড়েছিল তা আর কমেনি। চলতি বছরের শুরু থেকে আবারও শুরু হয়েছে অস্থিরতা। সব থেকে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের দাম। ব্যবসায়ীরা বলছেন ডলারের মূল্য বৃদ্ধির কারণে ওষুধ তৈরির সব কাঁচামাল আমদানিতে বেড়েছে খরচ। এমন অবস্থা হলে আমাদের এলসি কোনো ব্যাংক করতে চায় না, যার ফলে অনেক ওষুধই আমরা যারা পুরানো র ম্যাটেরিয়াল ছিল আমরা কোনো কম করে সরবরাহ করতেছিলাম। এইটা হলো ওষুধ দাম বাড়ার কারণ। ওষুধ প্রশাসন অধিদপ্তর সম্প্রতি ওষুধের দাম বাড়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। আন্তর্জাতিক বাজারের জন্য, ডলারের ক্রাইসিস এর জন্য কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে। 170 আইটেমের দাম নির্ধারণ করতে পারি, এর বাইরের মূল্যগুলো কোম্পানি নিজেরাই করে, আমাদের কাছে শুধু প্রাইস সার্টিফিকেট নাই। বিশেষজ্ঞরা বলছেন ওষুধের মূল্য নিয়ন্ত্রণে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি প্রয়োজন স্বচ্ছতা। যারা স্টেক হোল্ডার ওষুধের সাথে, তারা বছরে কমপক্ষে 2 বার বসবে যে কাঁচামাল ইন্টারন্যাশনাল মার্কেটে কোনটার দাম বাড়লো, কোনটার দাম কমলো, ওইভাবে দামটা ঠিক হোক এবং এই দামটা পাবলিশড হবে গ্যাজেটে। ওই গ্যাজেটের কপিটা আপনি দোকানে টানানোর ব্যবস্থা করে দেন আর নেটে দিয়ে দেন। কিছুদিন আগেও যে নাপা সিরাপটি বিক্রি হচ্ছিল 15 টাকায়, সেই নাপা সিরাপ এখন বিক্রি হচ্ছে 35 টাকা। 45 টাকার সেকলো এখন বিক্রি হচ্ছে 60 টাকা পাতা। এভাবেই সব ওষুধের দাম বেড়েছে, যার ফলে অন্যান্য খরচ কাটছাট করে ওষুধের পিছনে অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষকে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে লাগামহীন ওষুধের উচ্চ মূল্য নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের বহিনগরে পৌঁছেছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পণ্যবাহী জাহাজ MV আবদুল্লাহ। গেল 12 মার্চ ভারত মহাসাগরে 23 জন নাবিক সহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। এরপর গেল 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে 1 মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি। বিস্তারিত সামদানি প্রত্যয় রিপোর্টে। বাংলাদেশি পণ্যবাহী জাহাজ MV আবদুল্লাহ গেল শনিবার আমিরাতের জলসীমায় প্রবেশ করে। জাহাজটি আমিরাতের উপকূলীয় ফুজাইরা হয়ে রোববার বিকেল 5টায় আল হামরিয়া বন্দরে পৌঁছায়। তবে বন্দরে প্রবেশের জন্য বেশ কিছু সময় জাহাজটিকে বহিনোঙ্গরে অপেক্ষা করতে হবে। জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা মেরিন ট্রাফিক এ তথ্য জানিয়েছে। দুবাই পৌঁছার পর জাহাজে থাকা 55,000 টন কয়লা খালাস করা হবে। এ প্রসঙ্গে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন বলেন, জাহাজটির মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সোমবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। MV আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ জাহাজের 23 নাবিকের সবাই সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের KSRM গ্রুপের পণ্যবাহী জাহাজ MV আবদুল্লাহ গত 12 মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে ভারত মহাসাগরে 13 জন নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। গেল 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে 1 মাস 2 দিন পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি। তবে কি পরিমাণ অর্থ মুক্তিপণ দেওয়া হয়েছে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি জাহাজের মালিক কর্তৃপক্ষ। সামদানি প্রত্যয়, RTV।
যুদ্ধ চাই না, সবার সাথে বন্ধুত্ব চাই, তবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় তার সবই করা হবে, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন শেষে দরবার হলের সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে। আতিকা রহমানের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী, ঐতিহাসিক হাউইটজার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলা বারুদ, মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের ইতিহাস নিয়ে তৈরি স্মৃতিস্মারক দেখেন। এরপর প্রধানমন্ত্রী সেনা সদস্যদের অংশগ্রহণে দরবারে যোগ দেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর মর্যাদা রক্ষা করে যুগোপযোগী আধুনিক ট্রেনিং এর দিকে বিশেষ নজর দিতে হবে। যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা সবসময়ের জন্য আমরা করতে পারি, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা সশস্ত্র বাহিনীর তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে। অন্যান্য দেশে সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয়। আমি চাই যে আমাদের ছেলেরা মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না। সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে। সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য। প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী বিশ্বে মর্যাদা নিয়ে চলবে। পেশাগত দক্ষতা, কর্তব্য, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বাজি রেখে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্র নীতিতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক, আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল, আগামীতেও থাকবে। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। আতিকা রহমান, RTV। বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের সফরে সোমবার ঢাকা আসছেন। সফরে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বন্দি বিনিময় সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। নতুন সরকারের গঠনের পর মধ্যপ্রাচ্যের দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। শাকিলা করিমের রিপোর্ট। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 2 দিনের সফরে ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। আগামীকাল বিকেলে বিশেষ বিমানযোগে আসবেন। সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারের সাথে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষরিত হবে সেগুলো হচ্ছে শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ কাতার সম্পর্কের মাইল ফলক হিসেবে কালশী বালুরমাঠ পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুরমাঠের নির্মিতব্য পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে। 2 দিনের সফর শেষে 23 এপ্রিল কাতারের আমিরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। কাতারের মহামহিম আমিরের সফরে নিম্নলিখিত। শাকিলা করিম, RTV, ঢাকা।
কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়েছে খোদ বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেলিহা খাতুনকে। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, চিহ্নিত আরও 25 জনকে গ্রেফতারে অভিযান চলছে। তিনি বলেন, সাংবাদিক থেকে শুরু করে দুদক কর্মকর্তাদের ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এমন অপকর্ম চালিয়ে আসছে চক্রটি। বিস্তারিত সুমন তানফিরের প্রতিবেদনে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে কারিগরি শিক্ষা বোর্ডের অসংখ্য সনদ। টাকার বিনিময়ে এগুলো বিক্রি হলেও শিক্ষা বোর্ডের সার্ভারেও মিলবে এর অস্তিত্ব। এসব সনদ বিক্রির মূল হোতা কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শামসুজ্জামান গত 1 এপ্রিল এক সহযোগী সহ ডিবির জালে ধরা পড়ে। এমন চাঞ্চল্যকর তথ্যের রেশ না কাটতেই 20 দিনের মাথায় আরও ভয়াবহ তথ্য জানালো ডিবি। সনদ বিক্রি চক্রের সঙ্গে সম্পৃক্ততা মেলায় বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেলিহা খাতুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ জানান, সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল এবং সেটা স্বীকার করেছে। যদিও মাঝে মাঝে বলে কিছু ধার নিয়েছি, তাহলে বাংলাদেশে আর কারো কাছে ধার নিলেন না, আপনি ধার নিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানী ও কুষ্টিয়া থেকে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 25 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারে চলছে অভিযান। এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি। আমরা কলিকে গ্রেপ্তার করি। কলি তারপরে শামসুজ্জামান, ফয়সাল তারা আদালতে 164 করেছেন। সাংবাদিক থেকে শুরু করে দুদক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ম্যানেজ করে সনদ বিক্রি চক্র গড়ে তুলেছিল শামসুজ্জামান। চেয়ারম্যানের সংশ্লিষ্টতা পেরে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানায় সংস্থাটি। সুমন তানভীর, RTV, ঢাকা। চলতি বোরো মৌসুমে প্রতি কেজি বোরো ধান 32 টাকা ও সিদ্ধ চাল 45 টাকায় সংগ্রহ করবে সরকার। গতবারের চেয়ে ধানের দর 2 টাকা ও চালের দাম 1 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া আতপ চাল 44 টাকা ও গম সংগ্রহের দর 34 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী জানান, বোরো মৌসুমে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল এবং 50,000 টন গম কিনবে সরকার। ধান 5 লাখ মেট্রিক টন প্রয়োজন, এটা ওপেন থাকবে। যদি কৃষকেরা আরও বেশি নিয়ে আসে তাহলে আরও বেশি কেনা হবে। 32 টাকা প্রতি কেজি এবং সিদ্ধ চাউল 11 লক্ষ মেট্রিক টন, দাম 45 টাকা প্রতি কেজি এবং আতপ চাউল 1 লক্ষ মেট্রিক টন, মূল্য 44 টাকা প্রতি কেজি। গম 50,000 মেট্রিক টন, প্রতি কেজি 34 টাকা। ঈদের আগে পরে 15 দিনে 286টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে 320 জন নিহত ও 462 জন আহত হয়েছে। গত বছরের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কম হলেও এবার নিহতের সংখ্যা 18.75% বেড়েছে। বিকেলে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আর সড়কে মৃত্যুর সংখ্যা নিয়ে বেসরকারি সংস্থার রিপোর্ট বিভ্রান্তিমূলক বলে দাবি করে বিআরটিএ চেয়ারম্যান। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ঈদে সড়কে যাত্রী চাপের সাথে পাল্লা দিয়ে দুর্ঘটনাও বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গেল ঈদের আগেও পরে 15 দিনে গড়ে প্রতিদিন 17টির মতো সড়ক দুর্ঘটনায় 19 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটির তথ্য অনুযায়ী 4 থেকে 8 এপ্রিল পর্যন্ত 286টি সড়ক দুর্ঘটনায় সারা দেশে 320 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ 58টি সড়ক দুর্ঘটনায় 73 জনের পাশাপাশি আহত হয়েছে 71 জন। সর্বনিম্ন ময়মনসিংহে 24টি দুর্ঘটনায় 30 জন নিহত হয়। মোট দুর্ঘটনার 38.98% কবলে পড়ে মোটরসাইকেল। গত বছরের তুলনায় বেড়েছে মৃত্যুর হার। বিআরটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন পরিসংখ্যান তুলে ধরেন বিআরটির চেয়ারম্যান। গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় 18.75% বৃদ্ধি পেয়েছে। জুলাই থেকে 18 জুলাই তারিখ পর্যন্ত সময়ে 4 এপ্রিল থেকে 18 এপ্রিল তারিখ পর্যন্ত 254টি সড়ক দুর্ঘটনায় 295 জন নিহত হয় এবং 405 জন আহত হয়েছে। সড়কে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে বেসরকারি সংস্থার রিপোর্ট সঠিক নয় দাবি করে সংস্থাটির চেয়ারম্যান বলেন, জনবল সংকটের কারণে সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বেসরকারি সংগঠন সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটির তথ্য থেকে শতাধিক বেশি, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। 8 জন ম্যাজিস্ট্রেট দিয়ে
এই যে লক্ষ লক্ষ গাড়ি মানে এট এ টাইম বা সবসময় চাক করা বা এটা ইয়ে করা আমাদের জন্য অনেক কঠিন কাজ। সড়কে মৃত্যু ও বিশৃঙ্খলা নিজেদের দায় পুরোপুরি অস্বীকার করে তা জনসচেতনতার উপর চাপিয়ে দেন বিআরটির চেয়ারম্যান। তাই এখন আপনি যে চাপিয়ে দিলে জোরপূর্বক চাপিয়ে দিতেই পারেন। তো সুতরাং এখন আমরা এই জন্যই সামাজিক আন্দোলন ছাড়ছি। তবে ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি তিনি। বিলাল হোসেন, RTV, ঢাকা। কাল সোমবার থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 দিনের জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান NAP এক্সপো 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপো চলবে 25 এপ্রিল পর্যন্ত। এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে BICC-তে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি জানান এবার এক্সপোতে অংশগ্রহণের জন্য 104টি দেশের 383 জন UNFCCC-তে রেজিস্ট্রেশন করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা, জলবায়ু বিশেষজ্ঞ, NGO প্রতিনিধি, শিক্ষার্থী সহ 550 জন অংশগ্রহণ করবেন। প্রথমবারের মতো সারা বিশ্বে একটা ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ আমরা করছি। উন্নয়নকে আমরা জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে দেখব। আগে আমরা উন্নয়ন নিয়ে ভাবতাম, তারপরে ভাবতাম এটা নানান মাত্রা কিভাবে। এখন কিন্তু আমরা সবকিছু জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে আমরা দেখছি এবং এখানে আমরা সমস্ত যে সকল উন্নয়ন সহযোগী আছে সকলকে আমরা একই মঞ্চে নিয়ে আসছি। রাজধানীর খিলগাঁও রেলগেটের ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অর্থনীতিবিদ ও তেল গ্যাস খনিজ সম্পদ, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদের। সকাল 9:30টার দিকে দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। তার স্বজনরা জানান দিনাজপুর থেকে ঢাকা আসছিলেন আনু মোহাম্মদ। খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার নিচে পা চলে যায়। এতে বাঁ পায়ে সব আঙ্গুল কেটে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে তদন্ত ও আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। দুপুরে দুদক কার্যালয়ে এই আবেদন জমা দেন তিনি। আবেদনে সাবেক পুলিশ প্রধান সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদে তদন্ত করার অনুরোধ করেন তিনি। ব্যারিস্টার সুমন আবেদনে লিখেছেন, বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের চাকরিতে থাকাকালে তার স্ত্রী ও মেয়েদের নামে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে খবর বেরিয়েছে, যে সম্পদগুলো তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একজন আইজিপির 34 বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় 1,74,00,000 টাকা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে, যেগুলা কাগজের হিসাবে আসছে। আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না। এবং মজার বিষয় হচ্ছে কি, গোপালগঞ্জের মতো জায়গায় 1400 বিঘা। তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। 5 মাসের ব্যবধানে একই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে দুবার। আদালত প্রথম দরপত্রে জটিলতা 7 দিনের মধ্যে নিরসনের আদেশ দিলেও তা পাশ কাটিয়ে বেতার যন্ত্র কিনতে নতুন দরপত্র আহ্বান করে পুলিশ টেলিকম সংস্থা। অভিযোগ উঠেছে, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে উঠে পড়ে লেগেছে কিছু অসাধু কর্মকর্তা। ভিন্ন নামে নতুন দরপত্রে অংশ নেয়া 3 প্রতিষ্ঠানের মালিক একই ব্যক্তি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সরকারি বিভিন্ন সংস্থার দরপত্র নিয়ে দুর্নীতির কথা হরহামেশাই শোনা যায়, তবে এর বেশিরভাগই হয় গোপনে। কিন্তু গত বছর থেকে পুলিশের বেতার যন্ত্র কেনা নিয়ে অনেকটা প্রকাশ্যেই পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থার কিছু অসাধু কর্মকর্তা। নথি বলছে 2023 সালের 5 আগস্ট প্রথম দরপত্রে অংশ নেওয়া 3 প্রতিষ্ঠানের একটি সিঙ্গাপুর ভিত্তিক টেকনিক কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক লিমিটেড বাদ পড়ে যায় স্যাম্পল টেস্টিংয়েই। অথচ বাংলাদেশি এজেন্ট MDM ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে বিগত 9 বছরে প্রায় 400 কোটি টাকার বেতার যন্ত্র সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
এরপর থেকেই নতুন দরপত্র ডাকতে শুরু হয় গড়িমসি। বিষয়টি করায় আদালত পর্যন্ত 7 দিনের মধ্যে আদালত বিষয়টি সুরাহা করতে বললেও এবছরের শুরুতে নতুন দরপত্র আহ্বান করে পুলিশ টেলিকম সংস্থা। আশ্চর্যের বিষয় হলো নতুন দরপত্রে অংশ নেওয়া 3 প্রতিষ্ঠানের মালিকানাতেই দেখা যায় একই ব্যক্তিদের নাম। এরা স্যাম্পল টেস্টিং এ বাদ পড়া এমডিএম ট্রেডার্স লিমিটেডেরও মালিক। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকলের অংশগ্রহণের জন্য ই টেন্ডার বলেন, ম্যানুয়াল টেন্ডার বলেন, যাতে অনেক ঠিকাদার অংশগ্রহণ করতে পারে সেই জন্য বারবার নির্দেশনা দিয়েছেন। একই ব্যক্তি 3টা কোম্পানির অংশীদার ভিত্তিক মালিক, তাহলে উনি ওই 3টা কোম্পানি দিয়ে যদি দরপত্র অ্যাটেন্ড করে তাহলে সাথে সাথে এটা রিজেক্টেড হয়ে যাবে, নন রেসপন্স হয়ে যাবে। বিষয়টি নিয়ে পুলিশ টেলিকম সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। আপনাদের বেতার যন্ত্র কেনা নিয়ে এটা আপনার কোনো নিয়ে আপনি অফিসে এসে কথা বলেন, ঠিক আছে? কবে আসলে পাবো আপনাকে ভাইয়া? অবশ্যই আমাদের বসদের সঙ্গে আপনি আমার বসদের সঙ্গে কথা বলেন, ঠিক আছে? টিআইবি বলছে সরকারি দপ্তরগুলোর দরপত্রে এমন অনিয়ম দেখার দায়িত্ব দুদকের। প্রথম কথা হচ্ছে যে ক্রয় পক্ষে 40টির মধ্যে 40টি কোনো একটা বিশেষ প্রতিষ্ঠান পেয়ে যাবে, এটা স্বভাবতই খুবই প্রশ্নবিদ্ধ একটা বিষয়। কোনো প্রতিষ্ঠানই যেটি বিশেষ করে রাষ্ট্রীয় অর্থে পরিচালিত এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারো মন্তব্য পাওয়া না গেলেও আদালতের নির্দেশনা অনুযায়ী জবাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। সুমন তানভীর, RTV, ঢাকা। বৈশ্বিক সংকট মোকাবেলায় অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স কমাতে ও নিবন্ধিত রপ্তানিকারকদের সুবিধা দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA। রাজধানীর একটি হোটেলে সংগঠনটির নতুন কমিটি ও সদস্যদের এক অনুষ্ঠানে দাবি করা হয়। অনুষ্ঠানে BGBA নতুন সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক রোমান মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া BGMA সভাপতি SM মান্নান কোচি, সংসদ সদস্য ও নিপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। চিকিৎসক আর জনবল সংকট নিয়ে চলছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরীক্ষা নিরীক্ষা সহ নানা সমস্যার কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না উপজেলার 8 ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ। বর্তমানে যারা কর্মরত আছেন তারা উপজেলার বিপুল মানুষকে সেবা দিতে হিমশিম খাচ্ছে। লালমনিরহাটের পাটগ্রাম সংবাদদাতা রমজান আলী তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। লালমনিরহাট জেলার সীমান্তবর্তী উপজেলা পাটগ্রাম জনসাধারণের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এখানকার স্বাস্থ্য কমপ্লেক্সটি, যেখানে প্রতিদিনই ভিড় করেন কয়েকশো রোগী। 2012 সালে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়, তবে দীর্ঘ এক যুগেও বাড়ানো হয়নি চিকিৎসক সহ লোকবল। 23 জন চিকিৎসকের জায়গায় 9 জন এবং 35 জন নার্সের বিপরীতে কাজ করেন মাত্র 27 জন। দীর্ঘদিন ধরে শূন্যে পড়ে আছে স্টোর কিপারের পদও। গাইনি ও সার্জারি চিকিৎসক না থাকায় চরম বিপদে পড়েন মুমূর্ষ রোগীরা। ভাতিজি অসুস্থ ছিল, আনার পরে দেখি এখানে সিজার হলো, তারপর এখানে খারাপ ছিল, এখানে এবার করে দেয় ওমপুরে। গাইনি ডাক্তার অবশ্য অপারেশনের ডাক্তার, সার্জারি ডাক্তার না থাকার কারণে আমাদেরকে রংপুর করতে হয়। শুধু তাই নয়, টেকনিশিয়ান না থাকায় দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় নষ্ট হচ্ছে অত্যাধুনিক এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন ও অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রপাতি। এখানে যদি এক্সরে করা যাইতো তাহলে অল্প পয়সায় এক্সরে করা হইতো। এখানে ডাক্তার শর্ট ডাক্তারের কারণে ছোট বড় অপারেশনগুলো আছে না, এগুলোর কারণে আমরা রংপুরে যাইতে আছি। সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ওনারা অতি শীঘ্রই এটা মেরামত করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিনথি, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের গণকবরে এখন পর্যন্ত 180 মরদেহ উদ্ধার করা হয়েছে। খান ইউনিসে এটি সবচেয়ে বড় গণকবর বলে ধারণা করছে উদ্ধারকর্মীরা। এদিকে ইসরায়েলি সেনাদের বিমান হামলায় গাজার দক্ষিণের শহর রাফায় 13 শিশুসহ একই পরিবারের 15 জন সদস্য নিহত হয়েছে। এ নিয়ে গত 24 ঘন্টায় দেশটিতে নিহত হয়েছে 48 জন, আহত হয়েছে আরও 79 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে গাজার অবরুদ্ধ পশ্চিম তীরে অমানবিক গণহত্যার অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর নেতা ইহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে ইসরায়েলকে সামরিক ও মানবিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাশ হয়েছে। বিদ্রোহীদের তোপের মুখে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী। রাখাইন সহ আশেপাশের রাজ্যগুলোতে সুবিধা করতে না পেরে এবার থাইল্যান্ড সীমান্তে অভিযানে নেমেছে দেশটির হাজার হাজার সেনা। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের পূর্ব সীমান্তে বিদ্রোহী ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যায়। গেল 11 এপ্রিল সীমান্তবর্তী প্রধান বাণিজ্য শহর মিয়াবতী দখল করে প্রতিরোধ যোদ্ধা ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা। এই ঘটনার পর থাই মিয়ানমার সীমান্তবর্তী একটি ক্রসিং সেতুতে আশ্রয় নেয় প্রায় 200 জান্তা সেনা। তাদের লক্ষ্য করে শনিবার হামলা করে বিদ্রোহীরা। আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরিডুবির ঘটনায় নিহত হয়েছে 58 জন। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা ফেরিটিতে প্রায় 300 জন আরোহী ছিলেন। জানা যায় তাদের প্রায় সবাই অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিল। দেশটির রাজধানী বাংগুয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় ফেরিডুবির পর লোকজন নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপি এর বর্ষসেরা ক্রীড়াবিদ 2023-এর পুরস্কার জিতলেন জাতীয় রেকর্ডধারী দৌড়বিদ ইমরানুর রহমান। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে দ্রুততম মানব হবার কীর্তি করার পাশাপাশি বিশ্ব অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে মূল পর্বে জায়গা পাওয়া এশিয়ান গেমসের সেমিফাইনালে খেলাসহ বেশ কয়েকটি অর্জন রয়েছে ইমরানুর। তবে পপুলার চয়েস অ্যাওয়ার্ড জিতেছেন উদীয়মান ফুটবলার শেখ মোরসালিন। বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত, নারী ক্রিকেটে ফারজানা হক পিঙ্কি, ফুটবলে রাকিব হোসেন, শুটিংয়ে কামরুন নাহার কলি, বক্সিংয়ে সেলিম হোসেন, টেবিল টেনিসে রাহিম লিওন বম বর্ষসেরা পুরস্কার জেতেন। আর বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন মোহামেডান ফুটবল কোচ আলফাজ আহমেদ। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।